KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি আর আমি ম্যাচের এই কদিন একেবারে ইডেন গার্ডেন্সের সামনে থেকে প্রত্যেকদিন আপনাদের সামনে স্টেডিয়াম বুলেটিনে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি। অবশ্যই আজকে যে ম্যাচ, জয়জ্যোতি তো ছিলই সকাল থেকে, এবং বেশ কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ, টেস্ট ম্যাচ, অর্থাৎ 6 বছর পর যে টেস্ট ম্যাচ শহরবাসী উপভোগ করার কথা ছিল 4 থেকে 5 দিন ধরে, সেই ম্যাচ আগামীকাল অর্থাৎ 2.5 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর তাই নিয়েই কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে। কারণ সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, পিচ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখেছিলাম এই পিচ নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। গৌতম গম্ভীর তিনি নিজে পিচ পরিদর্শন করেছেন, নিজে তিনি অর্ডার দিয়েছেন, এবং সেখানে আমরা দেখেছিলাম পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তিনিও বলেছিলেন যে শহরবাসীর জন্য, আপামর শহরবাসীর জন্য এই পিচে খেলা এবং 4 থেকে 5 দিনের মতো যাতে এই টেস্ট ম্যাচ উপভোগ্য হয়ে উঠতে পারে, সেই চেষ্টাই কিন্তু করা হবে। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো। ইডেন গার্ডেন্সের জন্য এই পিচ নিয়ে যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে গোটা ক্রিকেট মহলে, কোথাও গিয়ে একটা ইডেন গার্ডেন্সের জন্য খারাপ বিজ্ঞাপন তৈরি হলো না? দেখো ভাস্বতী, একটা কথা বলে রাখি, আজকে সারাদিন 245 রান হয়েছে, 15টি উইকেটের পতন হয়েছে। 15টি উইকেটের পতন যখন একদিনে হয়, তখন বুঝতে হবে এই উইকেটে কিছু না কিছু একটা রয়েছে, কিছু জুজু রয়েছে যেটা কোনো ব্যাটার বুঝতে পারছেন না। 15 জন ব্যাটারি তো আর খারাপ হতে পারেন না। তাই এটা পরিষ্কার যে এই উইকেটে ব্যাটারদের জন্য কিন্তু যা অপেক্ষা করেছে এতদিন, মানে এই 2 দিন ধরে, সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং আগামীকালও সেটাই হবে। কারণ প্রথম দিন থেকেই তুমি দেখো যে অসমান বাউন্স হচ্ছে, ইনকনসিস্টেন্ট বাউন্স, এই শব্দটা ব্যবহার করেছিলেন কালকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আজকেও যদি তুমি দেখো অসমান বাউন্সের সঙ্গে বেশ কিছু জায়গায় ফাটল ধরা পড়েছে। আজকে মানে এই পিচ দেখে মনে হচ্ছে যে চতুর্থ দিনের শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি। মানে উপমহাদেশীয় উইকেটে চতুর্থ দিনের শেষে যেরকম উইকেট হয়, সেরকম মানে সেরকম অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে ইডেন টেস্ট। তবে এটা বলে রাখি, দ্বিতীয় দিনে যেখানে এত গুলো ফাটল দেখা গিয়েছে, যেখানে বল অসমান বাউন্স করছে, সেখান থেকে ব্যাটারদের, বিশেষ করে প্রোটিয়া ব্যাটারদের তো উইকেটে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। অনেকে বলেন যে টেস্ট টেম্পারামেন্টের খেলা, পেশেন্স রাখতে হয়। আরে পেশেন্সটা রাখবে কী করে যদি উইকেটে এরকম করে টার্ন অ্যান্ড বাউন্স হয়? এবং শুধু স্পিনারদের ক্ষেত্রে নয়, পেসারদের ক্ষেত্রেও দেখো, পেসাররা যখন বোলিং করছে, যারা স্টার ব্যাটার, যারা অনেক বড় মাপের ব্যাটার, তারা কিন্তু বুঝতে পারেন যে কোন বল মানে কী পরিমাণ বাউন্স হতে পারে। আগে থেকেই একটা কিন্তু সিক্স সেন্স কাজ করে। এখানে দাঁড়িয়ে কোনো ব্যাটারই বুঝতে পারছে না বল কতটা বাউন্স করবে। কোনো বল হঠাৎ লাফিয়ে উঠছে, কোনো বল আবার নিচু হয়ে যাচ্ছে। মানে এই উইকেটের কথা যদি বলি, তাহলে ভালো বিজ্ঞাপন তো একেবারেই নয়। তবে এই উইকেট নিয়ে আমরা মানে ম্যাচ শুরুর আগের 3 দিন থেকে আমরা বলে যাচ্ছি যে এরকম উইকেট হবে। গৌতম গম্ভীরের এবং কোম্পানির বিস্তর আবদার, অবশেষে যা অবস্থা, তাতে দ্বিতীয় দিন কিন্তু সব কিছু বলে দিচ্ছে। 245 রান এবং 15টি উইকেট। ফার্স্ট সেশনে 3টি উইকেট, পরের 2টি সেশনে 6টি করে উইকেট। এটা পরিষ্কার বলে দিচ্ছে যে ইডেন উইকেটের চরিত্র কীরকম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে টেম্বা বাবুমা একটা লড়াই করার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে, এবং তিনি অবশ্যই চেষ্টা করবেন যে একটা টার্গেট দিতে 120-30ও যদি হয়, একটা মারণ কামড় দেওয়ার চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকা। কারণ এই উইকেট থার্ড ডে, যেখানে সেকেন্ড ডেতে ফাটল দেখা গিয়েছে, অসমান বাউন্স হচ্ছে, ভারতীয় ব্যাটারদের জন্যও কিন্তু খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমান গিল খেলবেন না ধরে নেওয়াই যায় পরের ইনিংসেও। তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? এখনও পর্যন্ত দাঁড়িয়ে ভারত অ্যাডভান্টেজে নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তবে এই উইকেট যে মানে নাটক নিয়ে আসছে এই টেস্ট ম্যাচে, অনেক কিছুই কিন্তু হতে পারে। তাই এখনও বলবো, প্রথম দিনের শেষেও বলেছিলাম ভাস্বতী, স্কোর কার্ড দেখে ভেবো না যে ভারত জিতে গিয়েছে, পিকচার আভি বাকি মেরে দোস্ত। আজকে দেখো ভারতের ইনিংস 189-তে শেষ হয়ে যায়, এবং দক্ষিণ আফ্রিকা গতকাল 159 করে, মাত্র 30 রানের লিড নেয়। তবে এই 30 রান কোথাও যেন মনে হচ্ছে মানে 70-80 রানের লিড, এবং এই 30 রানে মানে প্রত্যেকটা রান নিতে কিন্তু যে কোনো ব্যাটারকে স্ট্রাগল করতে হচ্ছে। তাই এটাই বলা যে এখানে এক একটা রানের যথেষ্ট মূল্য রয়েছে। আর যাই টার্গেট দেখ, যদি
20-30ও দেয়, তাহলেও কিন্তু ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বোলাররা, স্পেশালি স্পিনার, আজকে হারবার ভালো বোলিং করেছেন, তারা কিন্তু একটা চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করবে। একদমই। এবং তুমি যেমনটা বললে যে পিচ নিয়ে যেরকম একটা প্রশ্ন উঠছে এবং ব্যাটারদের কাছে কিন্তু একটা যথেষ্ট স্ট্রাগল রান তোলার ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই কালকে কি হয় সেটা তো দেখা যাবে, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর। জয়জ্যোতি, বিরতিতে যাওয়ার আগে তুমি বলছিলে যে স্কোর কার্ড কিন্তু সব কথা বলে না, কারণ কালকের স্কোর কার্ড দেখে মনে হচ্ছিল কোথাও গিয়ে হয়তো ভারত জিতে গিয়েছে, তবে কিছুটা হলেও বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি অলরেডি বললে যে কালকে কিন্তু টেম্বা বাবুমা তিনি একটা ভালো ইনিংস খেলার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচের ভবিতব্য কী হতে চলেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জয়জ্যোতি, ক্রিকেট মহল, অর্থাৎ আমরা দেখেছি যে এই পিচ নিয়ে যেরকম বিস্তর প্রশ্ন উঠছে, ইডেন গার্ডেন্সের এই পিচ, যে পিচে খেলা 2.5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এমনটাই ম্যাচের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে, এবং অনিল কুম্বলে থেকে চেতেশ্বর পূজারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমালোচনা করছেন এই পিচ নিয়ে। একদমই, অনিল কুম্বলের সঙ্গে আজকে কথা হচ্ছিল এবং তিনি পরিষ্কার বলছেন যে এটা কিন্তু এক্সপেক্টেড নয়, মানে ইডেন উইকেটে এত তাড়াতাড়ি ডিটোরিয়েট করবে এটা কিন্তু ভাবাই যায়নি, এবং তিনি পরিষ্কার বলছেন যে ব্যাটসম্যানদের মানে কোনো সাহায্যই পাচ্ছে না এই উইকেট থেকে। তাই একদিকে বোলারদের স্বর্গভূমি হলেও ব্যাটারদের জন্যও কিন্তু কিছু রাখা উচিত ছিল। সুজন মুখোপাধ্যায়, যিনি ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটার, তিনি কিন্তু বলছিলেন ম্যাচের আগে যে এমন একটা উইকেট তৈরি হচ্ছে, স্পোর্টিং ট্র্যাক হবে, যেখানে ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু থাকবে, একই সঙ্গে বোলারদের জন্য অনেক কিছু থাকবে। ভালো ক্রিকেট খেলতে হবে, ভালো ক্রিকেট তো খেলতেই হবে, তবে এখন যে অবস্থা উইকেটের তাতে একদম মানে বোলাররা যে ডোমিনেট করছে বলা বাহুল্য, কারণ ওই একটা কথা আবারও বলবো যে অসমান বাউন্স হচ্ছে, কিছু বল লাফিয়ে উঠছে, কিছু বল একদম নিচু থেকে যাচ্ছে, এবং টার্ন তো সঙ্গে হচ্ছেই। দ্বিতীয় দিনে ফাটল ধরা পড়েছে এবং পরিষ্কার, যেখানে অনিল কুম্বলের মতো একজন ক্রিকেটার বলছেন, মর্নি মর্কেল ভারতীয় দলের বোলিং কোচ, তিনি আজকে এসেছিলেন সাংবাদিক সম্মেলনে, তিনি বলছেন যে দ্বিতীয় দিনে যে পিচ এতটা ডিটোরিয়েট করবে তিনি নিজেও বুঝতে পারেননি, মানে ভারতীয় টিম ম্যানেজমেন্টও কিন্তু সন্দিহান, তারাও বুঝতে পারেন যে এত তাড়াতাড়ি উইকেট ভেঙে যাবে এবং এত ড্রাই এবং এত মানে ক্র্যাকস দেখা যাবে উইকেটে। তাই এটাই বলার চেয়ে ক্রিকেট মহলও কিন্তু খুব একটা খুশি নয় যে এই ধরনের উইকেট তৈরি করা হয়েছে। চেতেশ্বর পূজারা কমেন্ট্রিতে বলতে শুনলাম যে এটা মানে একদমই ব্যাটসম্যানদের সহায়ক উইকেট নয় এবং এটা ভালো বিজ্ঞাপনও বোধহয় নয়। তাই সব দিক থেকে একটা চিন্তা হচ্ছে ভাষ্যতে যে 6 বছর পরে টেস্ট এসছে, এই উইকেট নিয়ে আবারও কি কিছু মানে এমন কিছু হবে না তো যে ইডেন গার্ডেন্স আবারও সেই 6-7 বছর অপেক্ষা করতে হবে পরের টেস্ট ম্যাচ পেতে? তাই এখন অনেক কিছু প্রশ্ন, উত্তর কবে হবে সেটা আমরা পরে জানবো। একই সঙ্গে আরও একজন ক্রিকেটার, প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল ভন, তিনি বলছেন, তিনি টুইট করছেন যে অফুল পিচ অ্যাট ইডেন গার্ডেন্স। তাই এই যে খেলাটা হচ্ছে বিশ্বমঞ্চে খুব একটা ভালো বিজ্ঞাপন কিন্তু যাচ্ছে না ইডেন গার্ডেন্সের উইকেট সম্পর্কে। তাই এটাই বলবো যে আগামীকাল কি উইকেটের চরিত্র হবে সেটা পরের বিষয়। আসলে ওটা আরেকবার বলছি যে দ্বিতীয় দিনের শেষে আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না, মনে হচ্ছে চতুর্থ দিনের শেষে এই স্টেডিয়াম বুলেটিন করছি যা উইকেটের চরিত্র। তাই এই মানে যেখানে এই উইকেটে এত ভুলভুলাইয়া, সেখানে ব্যাটারদের মধ্যে যারা 25+ রান করছে তাদেরকেও কিন্তু পুনি জানাতে হবে। একদমই, অর্থাৎ ব্যাটারদেরও কিন্তু প্রত্যেক মুহূর্তে এক একটা রান তোলার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে। পিচ নিয়ে আমরা কথা বলছি অবশ্যই, কারণ 6 বছর পর আমাদের এই শহরে টেস্ট ম্যাচ ফিরেছে। শহরবাসী হিসেবে তো একটা অবশ্যই উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় ছিলাম, তবে আগামীকালের মধ্যে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে, এটাই নিয়ে বারবার ক্রিকেট মহলও প্রশ্ন তুলছে। ভারত অধিনায়ক শুভমান গিল, তিনি আজকে ঘাড়ে চোট পেয়েছেন এবং তার একটা গুরুতর চোটের সমস্যা। বিসিসিআই জানিয়েছে যে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সর্বশেষ কি আপডেট পাচ্ছ জয়জ্যোতি? দেখো, তার নেক স্প্যাজম হয়েছে এবং যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নেক স্প্যাজমটা এই মানে যখন ব্যাটিং করতে তিনি এলেন তখন কিন্তু হয়নি, সকালে যখন এসছেন শুভমান গিল, যখন প্র্যাকটিস করছিলেন তখন থেকেই কিন্তু তার এই সমস্যাটা দেখা গিয়েছে এবং তা সত্ত্বেও তিনি ব্যাটিং করতে এলেন এবং 3টি বল মাত্র খেললেন, একটি 4ও মারলেন। তারপরে এমন নেক স্প্যাজম হচ্ছে, নেক ইঞ্জুরি এমন মানে নেক স্টিফনেস এমন জায়গায় চলে গিয়েছে যে তিনি আর দাঁড়াতেই পারলেন না, তিনি চলে গেলেন। এবং সর্বশেষ আপডেট যেটা বলে রাখি যে খুব বিরাট কিছু মানে এমন নয় যে তিনি আর খেলতে পারবেন না টেস্ট সিরিজে, এমন বিষয়টা নয়, তবে প্রিকশনারি মেজারের জন্য এই
শুভমান গিলকে আজকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে স্ক্যান করা হবে। বিসিসিআইয়ের মেডিকেল টিম মনিটর করছে। যদি সম্ভব হয় তাহলে সেকেন্ড ইনিংসে কি ব্যাট করতে পারবেন, সেটা কিন্তু প্রশ্ন করা হয়েছিল আজকে প্রেস কনফারেন্সে মর্নি মর্কেলকে। তো তিনিও পরিষ্কার ডজ করেন যে মেডিকেল টিম মনিটর করছে, যদি প্রোগ্রেস হয় তাহলে অবশ্যই ব্যাট করবেন। তবে এটা যে স্টিফনেসটা রয়েছে তার ঘাড়ে, সেটা কিছুটা সময় নেয় অবশ্যই। আশা করব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। যদি কনকাশন হতো তার, তাহলে কিন্তু তার রিপ্লেসমেন্ট চলে আসতো, তাহলে তার জায়গায় হয়তো সাই সুদর্শন খেলতেন। কিন্তু যেহেতু কনকাশন নয়, তাই এখানে কোনো রিপ্লেসমেন্ট হবে না, এখানে তাকেই খেলতে হবে। আর যদি খেলতে না পারেন তাহলে মানে কেউই খেলতে পারবে না। এই হলো বিষয়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একবার জানিয়ে দিচ্ছি, আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ম্যাচ শেষে পর, এবং সেখানে স্ক্যান করা হবে এবং বিসিসিআই মেডিকেল টিম সেখানে মনিটর করবেন যে কি অবস্থায় দাঁড়িয়ে শুভমান গিলের ঘাড়ের এই ব্যথা। আশা করব যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং অতি গুরুত্বপূর্ণ গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকা যে টেস্ট ম্যাচ হতে চলেছে এবং সিরিজ নির্ধারক টেস্ট ম্যাচ, সেখানে ক্যাপ্টেন শুভমান গিল মাঠে নামবেন। একদমই, এবং আমরা অবশ্যই যেমনটা জয়জ্যোতি বলল যে দ্বিতীয় ইনিংসে শুভমানকে কি দেখা যাবে, পাঞ্জাব প্রিন্সকে কি দেখা যাবে, অবশ্যই আমরাও চাইবো সেটাই। দেখা যাক কি হয়। মেডিকেলের পর্যবেক্ষণে রয়েছেন এই মুহূর্তে তিনি। আরেকটু বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। পিচ নিয়ে আমরা কথা বলছি, ক্রিকেট মহল কি বলছে সেই বিষয়টাও আপনাদের জানালাম। তবে যে প্রশ্ন আমার আপনার প্রত্যেকের মনে, ওয়াশিংটন সুন্দরকে কেন 3 নম্বরে নামানো হয়েছে, এই নিয়ে আমরা গতকাল স্টেডিয়াম বুলেটিনে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় তুলে ধরেছিলাম। জয়জ্যোতির কাছে আবারও জানতে চাইব, জয়জ্যোতি, ওয়াশিংটন সুন্দরকে কেন সাই সুদর্শনকে ড্রপ করা হলো, অত্যন্ত ইম্পর্টেন্ট এই 3 নম্বর, তাকে কেন আনা হলো, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আজকে কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো ভাস্বতী, এক একজনের এক এক রকম থট প্রসেস থাকে। এই যে প্রশ্নটা তুমি করলে, এই প্রশ্নটা গতকাল জসপ্রীত বুমরাকেও করা হয় যখন তিনি সাংবাদিক সম্মেলনে আসেন, এবং একই প্রশ্ন কিন্তু আজকে মর্নি মর্কেলকেও করা হয়েছে। গৌতম গম্ভীর বা শুভমান গিল, হয়তো শীতাংশু কোটাক, সবাই হয়তো মনে করছেন যে একটা ফাটকা খেলা যাক, গ্যাম্বেল খেলা যাক ওয়াশিংটন সুন্দরকে দিয়ে, তাহলে ব্যাটিং অপশানটা বেড়ে যাবে, মানে একটা অপশান খুলে যাবে আর কি। তাই এই ফাটকাটা গৌতম গম্ভীর খেলেছেন। এবং আমি একটা কথা বলতে চাই যে ওয়াশিংটন সুন্দর কিন্তু নিজের অ্যাপ্লিকেশন দেখিয়েছেন। এই উইকেটে 27 রান অনেকটাই কিন্তু 72-এর ইকুইভ্যালেন্ট আমার কাছে। আর আরও একটা কথা বলে রাখি, কালকে অনেকে হয়তো বুঝতে ভুল করেছেন, ভারত যদি প্রথম ব্যাটিং করতো তাহলেও ওয়াশিংটন সুন্দর 3 নম্বরেই ব্যাটিং করতেন। অনেকে হয়তো ভাবছে নাইট ওয়াচম্যান হিসেবে তাকে নামানো হয়েছে 3 নম্বরে। না, নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়নি। ভারতীয় একদম অন্দরমহলের খবর যে 3 নম্বরেই তাকে নামানো হবে এবং এই টেস্ট ম্যাচে 3 নম্বরেই তিনি খেলবেন। সফল হোক বা না হোক সেটা পরের বিষয়। তাই এটা ভাবনার কোনো কারণ নেই যে তাকে প্রথম ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছে। তো এটাই গতকাল আমি বলছিলাম যে 3 নম্বর পজিশন, যেটা মানে স্পেশালিস্ট ব্যাটারদের জায়গা, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা এই ধরনের ব্যাটার একসময় খেলে গিয়েছেন। তো সেই জায়গায় এরকম গ্যাম্বেল হয়তো উপমহাদেশীয় উইকেটে করতে পারছেন গৌতম গম্ভীর, তবে ওভারসিজ উইকেটে কিন্তু এই গ্যাম্বেলটা তিনি করতে পারবেন না। তবে যতটা অ্যাপ্লিকেশন দেখানোর সেটা কিন্তু ব্যাট হাতে দেখিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তার যে 27 রান, এটার যথেষ্ট কিন্তু মূল্য রয়েছে। একদম, এবং এই 27 রান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি যখন এই রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন যথেষ্টই চাপে পড়েছিল ভারত। আমি রবীন্দ্র জাদেজার কথা বলবো। রবীন্দ্র জাদেজা, তিনি তার বোলিং পারফরমেন্স, তিনি আজকে 4টি উইকেট নিয়েছেন। জয়জ্যোতি, আজকে বোধ হয় তিনি কিছু মাইল ফলকও স্পর্শ করেছেন। মাইল ফলক তো স্পর্শ করবেই জাদেজা, মানে ব্যাট হাতেও মাইল ফলক স্পর্শ করে, বল হাতেও মাইল ফলক স্পর্শ করে, মানে এই জন্যই আমরা স্যার জাদেজা বলি। আর বল হাতে তো একদম আনপ্লেয়েবল মনে হচ্ছিল। আমার তো এমন মনে হচ্ছিল প্রেস বক্স থেকে যে প্রতি বলেই কিছু না কিছু একটা হবে, মানে প্রতি বলেই কিছু একটা এক্সাইটমেন্ট ধরা পড়ছে রবীন্দ্র জাদেজার। একদম নাচিয়ে রেখে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। অবশ্যই উইকেট স্পিনারদের জন্য সহায়ক বা বোলারদের জন্য সহায়ক, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্র জাদেজা যে বোলিং পারফরমেন্সটা দিয়েছেন সেটা কিন্তু এতটুকু খাটো করা যাবে না। তাই এটাই বলার যে জাদেজাকে নিয়ে মাঝে কথা হচ্ছিল যে তিনি কতদিন আর খেলবেন, অনেক প্রশ্ন জাদেজাকে নিয়েও হয়েছে। আজকে জাদেজার আইপিএল তুমি যদি দেখো ট্রেড নিউজে, সেখানে জাদেজা চলে যাচ্ছে রাজস্থান রয়্যালসে এবং সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে চলে আসে। এরকম একটা দিনেই জাদেজা এরকম একটা পারফরমেন্স দিয়েছেন, এবং 5 উইকেট হল যদি না হয় রবীন্দ্র জাদেজার তরফ থেকে, তাহলে কিন্তু আমি অ্যাটলিস্ট অবাক হব।
একদমই রবীন্দ্র জাদেজাকে দিয়ে তুমি বললে এবং ব্যাট এবং বল হাতে তিনি সবসময় মাইল ফলক স্পর্শ করেন, আজকেও তিনি করেছেন। আমি আসি একেবারে আগামীকালের গেম প্ল্যান নিয়ে। দক্ষিণ আফ্রিকা, কারণ এই মুহূর্তে কিন্তু ম্যাচের রাশ কিছুটা হলেও রয়েছে ভারতের হাতে এবং কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে টেম্বার কাছ থেকে কি আমরা কোনো একটা ভালো ইনিংস অপেক্ষা করতে পারি? ইনিংস কি সে দেওয়ার চেষ্টা করবেন? কি গেম প্ল্যান থাকছে কাল দক্ষিণ আফ্রিকার? দক্ষিণ আফ্রিকার গেম প্ল্যান হবে 150-র কাছাকাছি টার্গেট দেওয়ার, যেটা এখন অনেক মানে দিল্লি অনেক দূর মনে হচ্ছে। তবে টেম্বা বাবুমা যেভাবে খেলছেন এটা উদাহরণ হতে পারে, এক্সাম্পল হতে পারে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং ক্যাপ্টেন স্নক খেলছেন, উইকেটে দাঁড়িয়ে রয়েছেন। পেশেন্স, টেম্পারামেন্ট, একই সঙ্গে কীভাবে রানটা করতে হবে সেটাও কিন্তু দেখাচ্ছেন। আসলে এমন একটা উইকেট, এখানে পেশেন্স দেখেও কিছু হচ্ছে না, টেম্পারামেন্টের কথা রয়েছে। টেস্ট ক্রিকেট খেলতে গেলে টেম্পারামেন্ট দরকার। তবে এমন ভেবাচাকা উইকেট, তাতে টেম্পারামেন্ট কোথায় কি দেখাবেন? কোনো বল উপরে আসছে, কোনো বল নিচু হয়ে আসছে। তাই এই উইকেটেও যে টেম্বা বাবুমার এরকম একটা লড়াই, সেটাকে কুর্নিশ অবশ্যই জানাচ্ছে ইডেন গার্ডেন্স। আর চেষ্টা করবেন তিনি যে 150 বা 140-এর কাছাকাছি যদি নিয়ে যেতে পারে। আজকে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে হারমার এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনিও তাই বলছিলেন। তাহলে কিন্তু একটা লড়াই দেওয়ার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে অ্যাডভান্টেজে ভারত বলা বাহুল্য। বিরাট কিছু অঘটন না হলে ইডেন টেস্ট জিতে 1-0 করে গুয়াহাটি যাচ্ছে টিম ইন্ডিয়া বলা বাহুল্য। একদমই, এবং তুমি অলরেডি বললে টেম্বার তার পারফরমেন্স, এবং তিনি কিন্তু যথেষ্ট ভালো করছেন। ক্যাপ্টেন স্নক খেলছেন। তবে আগামীকালের দিকেও কিন্তু নজর থাকছে। অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দল তারা শেষে কি গেম প্ল্যান রাখছে সেদিকে নজর থাকবে। আপনাদের এই ইম্পর্টেন্ট ম্যাচের আপডেট তো দিলাম, এবং অবশ্যই এবার আইপিএলের দিকে নজর রাখি, কারণ ডিসেম্বরেই আইপিএলে নিলাম শুরু। তার মাঝে নানান খবর আসছে। কেকেআর থেকে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে। জয়জ্যোতি, যে আন্দ্রে রাসেলের সাথে কেকেআরের একটা দীর্ঘ সম্পর্ক, সেই আন্দ্রে রাসেলের শূন্যস্থান কি পূরণ করতে পারবে কেকেআর? তোমার কি মনে হয়? পূরণ তো করতে হবেই, সময় থেমে থাকে না। 2014 থেকে এতটা সময় তিনি ছিলেন আমাদের সঙ্গে, মানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। তাই বলা বাহুল্য যে অনেক টাফ হয়েছে হয়তো কেকেআর টিম ম্যানেজমেন্টের আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া। কারণ এই ইডেন গার্ডেন্স কিন্তু ভরতো একটা সময় রাসেলের জন্যই, রাসেল মাসেল শো দেখার জন্য। তবে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার নতুন কিছু হয়তো ভাবছে। আমি একটু বলে দিই যে কাদের রিটেন করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক্য রাহানে, বড় কিছু না হলে রাহানেই ক্যাপ্টেন থাকছেন কেকেআরের। আঙ্গ্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রববেন পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, এদেরকে রিটেন করে রাখা হয়েছে। আর আমি বলে রাখছি যে অ্যাভেলেবেল স্লট 13টি প্লেয়ার নিতে পারবে, তার মধ্যে 6টি ওভারসিজ ক্রিকেটার নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স, এবং তাদের পার্সে রয়েছে 64.3 কোটি টাকা। তাই দেখার বিষয় কীভাবে গেম প্ল্যান সাজায় কলকাতা নাইট রাইডার্স। আর একই সঙ্গে বলে রাখছি যে কাদের রিলিজ করে দিয়েছে কেকেআর। আন্দ্রে রাসেল, যেটা ভাস্বতী অলরেডি বলেছে, আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, এত কোটি টাকা দিয়ে গত বছর তাকে নেওয়া হয়েছিল, কিন্তু পারফরমেন্স একেবারেই আহামরি ছিল না, যার জন্য ভেঙ্কটেশ আইয়ারকেও রিলিজ করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রিক নরকিয়াকে রিলিজ করে দেওয়া হয়েছে। কুইন্টন ডিকক, মঈন আলীকে রিলিজ করে দিল কলকাতা নাইট রাইডার্স। কীভাবে গেম প্ল্যান সাজায় ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোম্পানি, চোখ থাকবে ডিসেম্বর 15-র দিকে। একদমই তাই, এবং কেকেআরের আপডেট তো দিলই জয়জ্যোতি, এবং অবশ্যই পাশাপাশি আগামীকালের ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে, এবং আপনারাও নজর রাখুন স্টেডিয়াম বুলেটিনে। কারণ কি হয় আগামীকাল, আবারও কি একটা দীর্ঘ সময় শহরবাসীকে অপেক্ষা করতে হবে একটা টেস্ট ম্যাচের জন্য, সেই বিষয়ে অবশ্যই উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।